সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ঈদের ৩ পরেই বড় অ্যাকশন, সরকারকে চাপে রাখার কৌশলে ভয়ঙ্কর প্ল্যানে জামায়াত এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ছাগল, পিছু ছাড়ল না তারেক রহমানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ঈদের দিন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোলাকুলি, বিরাট রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খুনের আসামি থেকে সড়কমন্ত্রী, কে এই বিএনপি নেতা রবিউল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মিথ্যে মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও আব্দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন ও জুলাই সংস্কার পরিষদ গঠন নিয়ে রাজপথে আন্দোলনের কথা ভাবছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদ উল ফিতরের পরই কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে দল দুটি। জুলাই আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়, একইভাবে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার বিধান রাখা হয়েছে। সে অনুযায়ী গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতের পর ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ফলে জুলাই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের শেষ সময় ছিল গত রোববার। তবে নির্ধারিত সময়ের মধ্যেও রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই অধিবেশন আহ্বান করা হয়নি। এতে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যক্রম শুরু হওয়া নিয়ে নতুন করে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। জাতীয় সংসদের অধিবেশনে এ নিয়ে বিতর্ক করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। এ প্রসঙ্গে জামায়াত ও এনসিপি সংবিধান সংস্কার পরিষদের পক্ষে একাট্টা অবস্থানে থাকলেও বিএনপি সংবিধানের বাধ্যবাধকতার বিষয়টি সামনে এনেছে। সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। দলটির নেতারা বলছেন, সংবিধানে নির্ধারিত সময় ও পদ্ধতি অনুসরণ না করলে ভবিষ্যতে এ নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক বলেন, একই দিনে দুটি ভোট হয়েছে, দুটি অধিবেশনই ডাকার কথা, কিন্তু অধিবেশন ডাকা হয়েছে শুধু জাতীয় সংসদের। বিএনপি সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ নেননি। এতে বোঝা যায়, বিএনপি সরকার গঠনের পর তাদের আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছে। এর মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছে, তাদের অপমান করা হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা গণভোট বাস্তবায়ন করেই ছাড়ব। জনগণের রায় প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, সরকারকে সেই সুযোগ আমরা করে দেব না। এছাড়া সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়ন করতে কোনো ধরনের টালন বাহানা করলে আমরা যে কোনো কঠিন পদক্ষেপ করতে বাধ্য হব। প্রতিবেদনের সূত্রে হযবরলয়ে সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্য বিশারদ বলে দাবি করে। এমন কিছু নেই যা সে খায়নি। তার গলায় ঝোলা সার্টিফিকেটে লেখা BA। তার গবেষণার মূল বিষয় খাদ্য। তাই তিনি নিজেকে গর্বের সঙ্গে খাদ্য বিশারদ বলে থাকেন। ছাগলে কিনা খায়, এই প্রবাদ যে কতখানি মিথ্যে, তাই তার প্রতিবাদ্য বিষয়। গবেষণার খাতিরে তিনি টিকটিকি চেটে দেখেছিলেন, তবে খাবারের মতো কিছু তাতে পাননি। ছোটখাটো কাগজপত্র খেলেও মজবুত বাঁধানো বই খাবার চেষ্টা করেননি। কিন্তু আস্ত সাবান খেয়ে তার ছোট ভাইয়ের মৃত্যুর কথা বলতে গিয়ে ব্যয় করে তিনি তার বক্তৃতা থামান। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ছাগল একটি চর্চার বিষয়বস্তু। শুরুটা হয়েছিল গান্ধীজির হাত ধরে। ১৯৪৬ সালে তিনি নোয়াখালী এসেছিলেন। তার সঙ্গে ছিল একটি ছাগল। নিরামিষাশী ছিলেন গান্ধীজি। দুধ খাবেন বলে ছাগলটিকে সঙ্গে নিয়ে আসেন। সেই ছাগলটি চুরি হয়। সেটা শুনে গান্ধীজির প্রতিক্রিয়া ছিল, তিনি খুশি যে তার ছাগল কারো কাজে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে ছাগল একবার নয়, একাধিকবার ঘুরে ফিরে এসেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসীন হয়। প্রধানমন্ত্রী পদে আসীন হন জিয়া।
তিনি দারিদ্র্য দূর করতে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রেণীদের স্বনির্ভর করে তুলতে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করেন। এই প্রজাতির ছাগলেরা বছরে 2 বার বাচ্চা প্রসব করে, প্রতিবার 2 থেকে 3টি বাচ্চার জন্ম দেয়। একটা ছাগল একটি পরিবারের আয়ের উৎস হয়ে ওঠে। বিতরণ করা কয়েক হাজার ছাগলের মধ্যে 2-1টির মৃত্যু হয়। বিষয়টি সেই সময় গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। সেটাই শেষ নয়। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বাংলোয় 2টি ছাগল ছিল। গত বছর ডিসেম্বরের এক রাতে ছাগল দুটি হারিয়ে যায়। পরে জানা গেল ঠিক তার পাশের বাংলোয় থাকতেন এক উপদেষ্টা। তার বন্ধুরা মিলে ছাগল দুটি ধরে নিয়ে গিয়ে একটিকে জবাই করেছে। এই ছাগল অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির। সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। বিষয়টি নিয়ে আসিফ নজরুলকে সরব হতে দেখা যায়। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে একটি ছাগল কিনে দিতে চেয়েছিলেন, যদিও আইনি উপদেষ্টা তা ফিরিয়ে দেন। কোনো ধর্মীয় অনুষ্ঠান কি কখনো রাজনৈতিক কৌশলের মঞ্চ হয়ে উঠতে পারে? অবশ্যই পারে, বিশেষ করে সেখানে যদি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে দেখা যায়। শনিবার ছিল পবিত্র ঈদ। ওই দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে নমাজ পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে তাদের এই নমাজ আদায় নতুন একটি আলোচনার জন্ম দিয়েছে। শনিবার সকাল 8:20 জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর 5 মিনিট পর আসেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। দীর্ঘ 36 বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী থাকল বাংলাদেশ। কে না ছিল না জাতীয় ঈদগাহে? এই ঈদ জামাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নমাজ আদায় করেন। নমাজ শেষে তারা 2 হাত তুলে মুনাজাত করেন। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে ঈদুল ফিতরের নমাজ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি। কি সেই রাজনৈতিক বার্তা, তা নিয়ে আলোচনার আগে 2 বছর আগের একটি চিত্র নিয়ে আলোচনা করা যাক। 20 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, আমাকে যেন এই রাজপ্রাসাদে বন্দী করে রাখা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নমাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রেওয়াজ চলে আসছে, কিন্তু ইউনূস সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুর কথায়, আমাকে 2টি ঈদের নমাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়, আপনি ঈদের নমাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না। চুপ্পুর খেদের সঙ্গে জানিয়েছিলেন, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান বঙ্গভবনেই হয়ে থাকে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী আমরা এই দিবসগুলো বঙ্গভবনে আয়োজন করি, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। আমরা ওই দিবসগুলোতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু তিনি আসেননি। এর আগে সরকার প্রধানরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও সাংবিধানিকভাবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যবোধের বিষয়। একখানা মন্ত্রক হলে না হয় কথা ছিল। একসঙ্গে পেয়েছেন 3টি মন্ত্রক। কি কি মন্ত্রক তাকে দেওয়া হয়েছে? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে ধানের শীষ প্রতীকে 80,000-এর বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। নিউজ বর্তমানের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই নেতার নাম শেখ রবিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জসিমউদ্দিন সরকার। তিনি দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। 58 বছরের এই নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। 2018-র জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তবে সে দফায় এই রবিউল আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামা অনুসারে তিনি স্নাতক, রয়েছে নিজস্ব ব্যবসা থেকে তার বার্ষিক আয় 5,50,000 টাকা। এছাড়া চাকরি থেকে তিনি বছরে 6 লক্ষ টাকা আয় করেন। মোট বার্ষিক আয় 11,50,000 টাকা। হলফনামা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল 4,72,686 টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে 4 লক্ষ এবং স্ত্রীর নামে 9,99,980 টাকা। শেয়ার বাজারেও তার নামে রয়েছে 21 লক্ষ টাকা। স্ত্রীর নামে 9 লক্ষ টাকার শেয়ার রয়েছে। রবিউলের একার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো। সব মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 57,22,686 টাকা। যদিও আয়কর রিটার্নে তিনি নিজের সম্পদ হিসেবে দেখিয়েছেন 2,15,54,623 টাকা। এর আগে ওই বছরের 10 অক্টোবর 32 বছর বয়সী তামিমকে রবিউলের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মচারী ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে অতীতে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে 28টি মামলা হয়েছিল, যার সবকটিতেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। এসব মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছিল। হলফনামায় শেখ রবিউল স্পষ্ট করেছেন যে তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই। তিনি একক বা যৌথভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো ঋণ গ্রহণ করেননি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। ভাবাই যায় না। আবার এটাও বলা যেতে পারে ঘটনায় অবাক হওয়ার মতো কিছুই হয়নি। ড মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয়, বদলার রাজনীতি করতে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা ও তার দলের 124 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনা সহ 124 জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। শুক্রবার 20 মার্চ আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি দিকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে, রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? আর তারেক রহমান কি বলেছেন? তিনি সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। কোনো প্রান্ত থেকে মির্জা ফখরুলের বক্তব্যকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে যা বলেছেন সেটা একটু খুঁটিয়ে বিশ্লেষণ করা দরকার। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা নিষিদ্ধ থাকবে। কিন্তু দলের তো অনেক শাখা সংগঠন আছে, তাদের তো পূর্বতন তদারকি সরকার নিষিদ্ধ ঘোষণা করেননি। তাই বাকিরা যারা আছে, মির্জা ফখরুল এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগের অনেক শাখা সংগঠন আছে, তারা কাজ করছে। আওয়ামী লীগের শাখা সংগঠনের কাজকর্ম নিয়ে বিএনপি সরকারের কোনো অ্যালার্জি নেই।